সবাই নয়, একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে। পূর্ণাঙ্গ সংস্কারের জন্য আরো 6 মাস প্রয়োজন। টোকিওতে নিক্কেই ফোরামে বললেন প্রধান উপদেষ্টা। জাল নথির ভিত্তিতে 2 ব্যবসায়ীকে জেলে পাঠানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। অপরাধীকে বাঁচাতে সাবেক ডিবি প্রধান হারুনের পাতানো ব্রিফিং। আমরা নানানভাবে প্রতারণার শিকার হই। 42টা দিন আমি নিরপরাধ একটা ছেলে জেলে ছিলাম। বিভিন্ন পক্ষের কর্মসূচিতে স্থবির চট্টগ্রাম বন্দর। কন্টেইনার জট কমাতে দ্রুত পণ্য খালাসের বিজ্ঞপ্তি। ঈদের ছুটিতেও খোলা কাস্টমস। কনসার্নিদেরকে বারবার তাগাদা দিচ্ছি, তারা তাদের কন্টেইনার কার্গো কাস্টমস ক্লিয়ারেন্স নিয়ে দ্রুত ছাড় করে নিয়ে যায়। লাইসেন্স টেকাতে লোকসানে সরকারকে চাল দিতে বাধ্য হচ্ছেন নাটোরের মিল মালিকরা। প্রতি কেজিতে ক্ষতি হচ্ছে 2 থেকে 3 টাকা। এবং হার দিয়ে শুরু হলো টাইগারদের পাকিস্তান মিশন। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে 37 রানে জয় স্বাগতিকদের। স্বাগত। এখন বাজারের পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরি নানি। জনগণের জন্য ন্যায় বিচার, স্বাধীনতা এবং গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ নিশ্চিতে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের টোকিওতে নিক্কেই ফোরামে বক্তব্যে এই কথা জানান তিনি। This year in December or maximum of June next year. This period election will be held. But some politicians say, why we should do the December, which is very pricey. It all depends how much reform we have done. We don't want to lead the country in the with the old institutions remaining as it is. We want to make sure we do that. So we say December, if we can, in a hurry, we did some reform, other reforms can wait, we'll do it in December. But if we need a good job at the reform, we have to wait 6 months more. গেল 15 বছরে অভিযানের নামে আসামি ধরে ডিবি কার্যালয়ে কতটি শুটিং করা হয়েছে তার হিসেব নেই। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে প্রশ্ন উঠেছে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের পাতানো এক সংবাদ সম্মেলন নিয়ে। এ ঘটনায় ডিবির সাবেক কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে নিরীহ 2 ব্যক্তিকে মিথ্যা মামলা দিয়ে রিমান্ড ও 42 দিন জেল খাটানোর। বিস্তারিত রাব্বি হোসেনের অনুসন্ধানী প্রতিবেদনে। টাকা দিয়ে একটা যোগসাজশ স্থাপন করে গেল 15 বছরে মিন্টু রোডে পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি কার্যালয়ের অভ্যন্তরে গণমাধ্যমে প্রচারের জন্য যে শুটিংগুলো ধারণ করা হয়েছে এটি তার একটি। সজীব ও নিলয়, তাদের বিরুদ্ধে অভিযোগ বিদেশে যেতে আগ্রহীদের জন্য প্রয়োজনীয় পুলিশ ক্লিয়ারেন্স সনদ জাল করে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। প্রতারক চক্রের তথ্য দিতে যথারীতি তৎকালীন ঢাকা মহানগর ডিবি প্রধানের এই সংবাদ সম্মেলন। 2022 সালের 4 আগস্টে ডিবি পুলিশের দায়ের করা এ মামলায় প্রায় 1.5 মাস কারাভোগ করেছেন এই 2 যুবক। কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক ঘটনার মতোই প্রশ্ন উঠেছে এই অভিযান ও মামলা নিয়ে। বিগত সরকারের আমলে আইন প্রয়োগকারী সংস্থার হাতে যেভাবে বেআইনি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, পুলিশ ক্লিয়ারেন্স মামলা তার একটি। ভুক্তভোগীরা বলছেন সাজানো এ মামলায় পুলিশের দেয়া সঠিক ছাড়পত্রকেই ভুয়া হিসেবে দেখিয়েছে পুলিশেরই আরেক সংস্থা ডিবি। এমনকি তদন্ত প্রতিবেদনেও কোনো প্রকার যাচাই বাছাই ছাড়া যুক্ত করা হয়েছে সাজানো অভিযান ও গ্রেপ্তারের তথ্য। এসব দাবির সত্যতা যাচাই করা প্রয়োজন। জানা যায় 2022 সালের 1 আগস্ট জনশক্তি রপ্তানি কোম্পানি জেএসএন ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয়ে অভিযান চালায় ডিবি পুলিশ।
সেখান থেকে 5টি ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স সনদ ও 6টি ভুয়া সিল উদ্ধারের কথা জানায় ডিবি। এর মধ্যে 2019 সালের 17 মে শরীয়তপুরের জাজিরায় মোহাম্মদ বিলাল হোসেনের নামে ইস্যু করা জেলাটির পুলিশের বিশেষ শাখার তৎকালীন পুলিশ সুপার স্বাক্ষরিত এই ক্লিয়ারেন্সটিও রয়েছে। ডিবির ভুয়া হিসেবে দাবি করা বাকি 4টি ক্লিয়ারেন্স সনদের 3টিও শরীয়তপুর এসবি অফিস থেকে ইস্যুকৃত, বাকি একটি ঢাকা থেকে। সেদিনই ওই সংস্থার এমডি ও সিইও সজীব ও নিলয়কে সেখান থেকে আটক করা হলেও ডিবি তাদেরকে গ্রেপ্তার দেখায় 4 আগস্ট। মামলার এজাহারে ও চার্জশিটে উল্লেখ করা হয় বনানীর 6 নম্বর রোডের জিলমরিয়ম ভবনের 3 তলার জিএসএন ইন্টারন্যাশনালের অফিসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এখন সেখানে প্রতিষ্ঠানটির অস্তিত্ব না থাকলেও ভবনটির নিরাপত্তা কর্মীরা জানান অফিসটি ছিল ভবনটির 5ম তলায়। এখানেও ট্রেড লাইসেন্সের সাথে মামলার এজাহারের তথ্যের গরমিল। পুরো কয়তলায় ছিল? একদম উপরে টপ লেভেলে। অভিযোগপত্রে দেখানো হয় মোহাম্মদ বিলাল হোসেন, রুহুল আমিন মাদবর সহ বাকি 3টি ক্লিয়ারেন্সের তথ্য। জব্দ তালিকায় দেখানো সেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটগুলোর কয়েকটি কপি এসেছে আমাদের হাতে। 4-5টা প্রিন্টেড পুলিশ ক্লিয়ারেন্স এবং কিছু সিল রেখে আমাদের দাঁড় করে প্রেস। 42টা দিন আমি নিরপরাধ একটা ছেলে জেলে ছিলাম। আমরা চেষ্টা করতেছিলাম শিবদুর বাসার বাবুর মাধ্যমে পাঠানোর জন্য, কিন্তু সেই পাঠানোর প্রক্রিয়াধীন অবস্থায় আমরা নানানভাবে প্রতারণার শিকার হই। এবার জব্দ তালিকায় দেখানো পুলিশের দেয়া এই ছাড়পত্রগুলো শরীয়তপুর এসবি অফিসে গিয়ে যাচাই করি। যাচাই বাছাই শেষে জেলাটির অতিরিক্ত পুলিশ সুপার জানায় পুলিশ ক্লিয়ারেন্সগুলো জাল নয়, 4টি সঠিক সেই তথ্য রয়েছে পুলিশের ওয়েবসাইটে। 5টি ভেরিফিকেশন সার্টিফিকেট আমরা চেক করেছি এবং চেক করে আমরা যেটা দেখতে পেয়েছি যে এটি আমাদের জেলার থেকে, অত্র জেলার থেকেই ইস্যুকৃত এবং এই ডেটাটা আমরা চেক করে দেখেছি যে এই সার্টিফিকেটগুলো জাল না। পুলিশের দেয়া মামলার সম্পূরক অভিযোগপত্রে পুলিশের দেয়া এই সনদগুলোর নাম পরিচয় ঠিক থাকলেও ইস্যুকৃত তারিখ, রেফারেন্স নাম্বার, কোথাও কোথাও ইস্যু করা পুলিশের কর্মকর্তাদের নামের ক্ষেত্রে ভিন্ন তথ্য পাওয়া যায়। প্রশ্ন হলো সঠিক ছাড়পত্র সনদ নকল করে অসামঞ্জস্য তথ্যের সনদ তৈরি তাহলে করলো কে? ভুক্তভোগীদের আঙুল তৎকালীন ডিবির কর্মকর্তা নাজমুলের বিরুদ্ধে, যদিও এই ব্যাপারে আর কথা বলতে রাজি নন মামলার তদন্তকারী কর্মকর্তা। এক কথায় হচ্ছে কি এটা বিচারাধীন, এখন এই ব্যাপারে তার আমি কিছু আমার যা মতো চার্জশিট দিয়ে আসছি, বাকিটা আদালতের সিদ্ধান্ত। এডিসি নাজমুলকে চ্যালেঞ্জ করতেছি, আমাকে একটা জিডি দেখাক। এখন প্রশ্ন উঠেছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জাল, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দেখিয়ে মামলা দিয়ে কারাভোগ করানোর নেপথ্যে আসলে কে? 30টার মতো অ্যাপ্লিকেন্টের ফাইল নিয়ে রোমানিয়ার ভিসা প্রসেসিং এর জন্য। এখানে অভিযোগের তীর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা আবু সাইদ মজুমদারের ভাগিনা সিফাতুল বাশারের বিরুদ্ধে। সে নিজেও একজন মানব সম্পদ রপ্তানির সঙ্গে জড়িত। এমপ্লয়ি রিক্রুট করতে পারবে না। 2023 সালে সজীব নিলয় সহ একাধিক ভুক্তভোগী সিফাতুল বাশার সহ বেশ কয়েকজনের নামে প্রতারণার অভিযোগে মামলা করলে মোড় ঘুরে যায় ঘটনার। ডিবির দায়ের করা মামলায় কারাভোগ করে সজীব নিলয়। একই অভিযোগে সজীবের দায়ের করা মামলায় সিফাতুল বাশারের বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেয়া, জাল ওয়ার্ক পারমিট দেয়া সহ নানা অভিযোগের সত্যতা পায় পুলিশ। পরে মামলার অভিযোগপত্র গ্রহণ করে চলতি বছরের এপ্রিলে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। তো বন্ধু মানুষ, আমি তো সবার কাছ থেকে 6-7-8 লাখ টাকা করে নেই, তোর 4-4.5 লাখ টাকার মধ্যে তোরটা হয়ে যাবে। এ ধরনের মামলায় ভুক্তভোগীদের জন্য আইন থাকলেও ক্ষতিপূরণ দেওয়ার নজির নেই। পুলিশ ক্লিয়ারেন্স জাল কি জাল না সেটা তো পুলিশের নিজেদেরই জানার কথা, তারাই ইস্যু করেছে, সে যেই থানা থেকে যেই ইস্যু করুক না কেন। ফলে এটা আইডেন্টিফাই করা বা আগে এটাকে জেনে নিয়ে তারপরে মামলা করতে যাওয়া, এটা খুব বেশি কঠিন কিছু কাজ ছিল না, জেনে শুনে হয়রানিগুলো করেছেন। এমন পরিস্থিতিতে এসব মামলায় শেষ পর্যন্ত অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রতিকারের দিকে তাকিয়ে আছেন ভুক্তভোগীরা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। ভোলার দৌলত খান উপজেলায় বিদেশে যাওয়ার নামে প্রতারণার ফাঁদে নিঃস্ব হয়েছে শতাধিক পরিবার। দালাল চক্রের খপ্পরে পড়ে বিদেশে চাকরি না পেয়ে দেশে ফিরেছেন অনেকে, কেউ আবার খাচ্ছেন জেল, এমনকি অনেকের হদিসও পাচ্ছেন না স্বজনেরা। ভুক্তভোগীদের আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ স্থানীয় প্রশাসনের। অঙ্কুর রায় ছবিতে ইমতিয়াজুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত।
ভোলার দৌলত খানের চরশবি গ্রামের ষাটোর্ধ্ব বৃদ্ধা হাসান বানু ৩ বছর আগে ছোট ছেলে মুসলিউদ্দিনকে স্থানীয় নাজিমুদ্দিন ও হেলালের মাধ্যমে পাঠিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দেশ দুবাইতে। ভালো চাকরি আর সুযোগ সুবিধার কথা থাকলেও কোনোটিই মেলেনি। ২ বছর কোনোরকম কাটলেও শেষমেশ ঠাঁই হয়েছে দুবাইয়ের কারাগারে। অভাবের সংসারে ছেলের রেখে যাওয়া ৪ সন্তান, স্ত্রী ও অসুস্থ স্বামীকে নিয়ে বিপাকে এই বৃদ্ধা। আমার ফুতেরে আমি চাই, আমি টাকাও চাই না, পয়সা চাই না, বিদেশও আমার আর লাগবো না। আমি ঘরে যে কিভাবে সংসার চালাই আমার নানত করলো। স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের অভিযোগ, চরশবি গ্রামে নাজিমুদ্দিন, কাশেম, হেলাল আর নুরুদ্দিন মিলে গড়ে তুলেছেন মানব পাচার ব্যবসার চক্র। দুবাই, ওমান, কুয়েত, কাতারে চাকরি দেওয়ার কথা বলে গেল ৬ বছরে শতাধিক ব্যক্তিকে ফাঁদে ফেলেছেন। কিন্তু বিদেশে ভালো চাকরির বদলে ভুক্তভোগীদের কপালে জুটেছে নির্যাতন ও অত্যাচার। আর এই প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন অনেকে। ৩ জন মানুষে আমার স্বামীটা নিয়ে জেলও আটকিয়ে দিছে। 10 লাখ টাকা দিছি, একবার হেডিও মারিয়ে দিছে, কইছে ছুটাইব, ছুটাই নাই। এই হেল্লালেরা নিছে আমার আব্বুরে, হেল্লাল নাহিদ। তোদের কাছে আমরা জিজ্ঞেস করলে বলে যে উনি জেলে আছে, কি কারণে আছে সেটা বলে না। এই দালালদের খপ্পরে পড়ে যারা আজকে নির্যাতিত, টাকা পয়সা দিতে পারে না বাড়িতে, তাদের যেন দ্রুত আইনের আওতায় আনে। তবে এ বিষয়ে অভিযুক্ত নাজিমুদ্দিনের বক্তব্য পাওয়া না গেলেও তার স্বজনরা তাকে নির্দোষ দাবি করেন। দেখেন, জানেন যে আদৌ কি গুম নাকি আর নিজা কোম্পানি খুলতে যায় মানে দ্বন্দ্ব হয়েছে। পোলাপাইন সব আপনার কোম্পানিতে নামিয়ে যায় আপনার এরা নতুন কোম্পানি করতে, আবার এরাই মালিক হইতে চায়। চক্রটির প্রতারণা বন্ধ ও দোষীদের বিচার দাবিতে ভুক্তভোগী ও তাদের স্বজনরা মানববন্ধন করেছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, এ ধরনের প্রতারণা রোধে দরকার ব্যাপক সচেতনতা আর প্রশাসনের কঠোর নজরদারি। উচ্চ বেতনে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে নিরীহ সাধারণ মানুষকে ভিটা মাটি বিক্রি করে বিদেশে যেতে বাধ্য করছে। তাদেরকে রক্ষা করতে হবে এবং রক্ষা করার জন্য সরকারের অতি দ্রুত এদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ভুক্তভোগীদের যথাযথ কর্তৃপক্ষের কাছে আইনি সহায়তা চেয়ে আবেদন করার পরামর্শ তার। যারা ভিকটিম আছেন তারা যেন যথাযথভাবে আমাদের কাছে আবেদন করেন এবং আমরা এক্ষেত্রে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং ভবিষ্যতে যেন কেউ এই ঘটনার পুনরাবৃত্তি না করে সেটা আমরা নিশ্চিত করব। দালাল চক্রের খপ্পরে নিরীহ মানুষের উন্নত জীবনের স্বপ্ন প্রতিনিয়ত দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। তাই অবৈধ মানব পাচার রোধ ও প্রতারণা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের প্রত্যাশা ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের। ইমতিয়াজুর রহমান, এখন, ভোলা। ঈদকে কেন্দ্র করে অবৈধভাবে মজুদ এবং মোড়ক পরিবর্তন করে অন্যত্র বিক্রির অভিযোগে বিপুল পরিমাণ টিসিবির পণ্য জব্দ করেছে সেনাবাহিনী। বুধবার মধ্যরাতে রাজধানীর ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকায় একটি গুদামে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় জব্দ করা হয় প্রায় ৩৫০০ বস্তা চাল, ৮০০ বস্তা আটা, ডাল, তেল সহ নানা ধরনের টিসিবি পণ্য। ঘটনাস্থল থেকে ৫টি ট্রাক জব্দ ছাড়াও ৩ জনকে আটক করে অভিযানকারী দল। এদিকে রাজধানীর মান্ডায় টিসিবি পণ্য ভিন্ন মোড়কে বিক্রির উদ্দেশ্যে মজুত করার অভিযোগে জব্দ করা হয় ২১১ বস্তা আটা ও ৩০ বস্তা চাল। এ সময় ৩টি দোকান সিলগালা করে দেওয়া হয়। এগুলো সবই হচ্ছে টিসিবি মালামাল। টিসিবির মালামাল খাদ্য অধিদপ্তর জিনিসপত্র। আমরা ইয়াতে গেছিলাম, আপনার ওই যে কি বলে ওটাকে, আমুলিয়াতে। আমরা গোয়েন্দা সূত্রে খবর পাই, যাওয়ার পর ওখানে গেলাম, এই জিনিসটা রেড দিলাম। ওখানে রেড দেওয়ার পর বেসিক্যালি আমরা যাকে ধরছি আসামি আপনার এখানে আসে, ওনার কাছ থেকে বেসিক্যালি তথ্যটা নেওয়া। কাস্টমস কর্মকর্তাদের টানা কর্মবিরতি, পরিবহন শ্রমিকদের ধর্মঘট এবং বন্দর শ্রমিকদের মিছিল, মিটিং, সমাবেশে স্থবিরতা দেখা দিয়েছে চট্টগ্রাম বন্দরে। এতে বেড়েছে কন্টেইনার জট। সামনে টানা 10 দিনের ঈদ ছুটিতে এই জট তীব্র হতে পারে এমন শঙ্কা ব্যবসায়ীদের। এ অবস্থায় দ্রুত পণ্য ডেলিভারি নিতে তাগাদা দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। পণ্য ডেলিভারি নিরবচ্ছিন্ন রাখতে ছুটির সময়ও বিকল্প ব্যবস্থায় অফিস খোলা থাকবে বলে জানিয়েছে কাস্টমস হাউস। তবে 6 দিন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধ থাকায় তা খুব একটা কার্যকর হবে না বলে মনে করেন বন্দর ব্যবহারকারীরা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শুলি। গেল 15 মে শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে কর্মবিরতি পালন করে কন্টেনার পরিবহনকারী গাড়ির শ্রমিকরা।
এরপর এনসিটি টার্মিনাল বিদেশিদের দেয়ার প্রতিবাদে মিছিল মিটিং। সবশেষ রাজস্ব বোর্ড বিভক্তির প্রতিবাদে কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতি। গেল কয়েক সপ্তাহে এমন সব অস্থিরতায় চট্টগ্রাম বন্দরে ব্যাহত হয়েছে পণ্য খালাস ও ডেলিভারি কার্যক্রম। এতে বন্দরে জমেছে প্রায় 42,000 টুয়েস কন্টেইনার। ঈদের আগেই বন্দরে এমন কন্টেইনার জটে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। কারণ ঈদের ছুটিতে এক সপ্তাহের বেশি সময় শিল্প কারখানা বন্ধ থাকায় আমদানি রফতানির চাপ বাড়ে কয়েক গুণ। অথচ তার আগেই জেটিতে পণ্য ওঠানামায় ধীরগতির কারণে বহির্নোঙরে 4-5 দিন ধরে পণ্য খালাসের অপেক্ষায় থাকছে জাহাজ। এ অবস্থায় দ্রুত পণ্য ডেলিভারি নিতে বিজ্ঞপ্তি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আমরা আমদানিকারকদেরকে, কনসার্নিদেরকে বারবার তাগাদা দিচ্ছি, ইনস্ট্রাকশন দিচ্ছি যাতে তারা তাদের কন্টেনার কার্গো কাস্টমস ক্লিয়ারেন্স নিয়ে দ্রুত ছাড় করে নিয়ে যায়, যাতে ঈদের সময় কোনো ধরনের পণ্য ঘাটতি বাজারে না হয়। ঈদের ছুটিতে আমদানি পণ্য ডেলিভারি ও রফতানির স্বার্থে কাস্টমস ও বন্দরে ব্যাংকের কিছু শাখা 3 দিন খোলা থাকবে। তবে তা জট কমাতে খুব একটা প্রভাব ফেলবে না বলে মনে করেন ব্যবহারকারীরা। আমদানি রপ্তানির যে ইন্ডাস্ট্রিগুলো আছে, বিশেষ করে তৈরি পোশাকের যে শিল্পের যে প্রতিষ্ঠানগুলো আছে, তারাও কিন্তু একটা এই বন্ধ উপভোগ করতে যাচ্ছেন। তাহলে দেখা গেছে যে আমদানি এবং রপ্তানি পণ্য তারা গ্রহণ কিংবা রপ্তানি পণ্য পাঠানোর যে প্রক্রিয়াটা, সেটিও কিন্তু স্বাভাবিকভাবেই আগের মতো স্বাভাবিক থাকবে না। এ অবস্থায় ঈদের আগে পণ্য ডেলিভারি নিতে বন্দর ও কাস্টমস কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা চান সিএন্ডএফ এজেন্টরা। একই সাথে শিপিং এজেন্ট ও ফ্রেড ফরওয়ার্ডারদের অফিস খোলা রাখার আহ্বান তাদের। শিপিং এজেন্ট থেকে আমাদের ডেলিভারি অর্ডার নিতে হবে, ফ্রেড ফরওয়ার্ডার থেকে এনওসি নিতে হবে। ওনাদের অফিস যাতে হুট করে দুপুরবেলায় বন্ধ হয়ে না যায়, ওনারা সাফিসিয়েন্ট টাইম নিয়ে অফিস করবেন যাতে আমরা এইগুলি করতে পারি। এরপরে বন্দরে আমরা যাব ডেলিভারি নিতে। ডেলিভারিতে কাস্টমস এবং বন্দরের দুই দিকেরই কর্মকর্তা কর্মচারীর প্রয়োজন হয়। চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে কন্টেইনার ধারণ ক্ষমতা প্রায় 54,000 টুয়েস। প্রতিদিন গড়ে ডেলিভারি হয় 4 থেকে 4,000 টুয়েস কন্টেইনার। যদিও ঈদের ছুটিতে ডেলিভারি হয় মাত্র 500 থেকে 1,000 টুয়েস। হাজরা শিউলি, এখন চট্টগ্রাম। সরকারের বেঁধে দেওয়া 49 টাকা কেজিতেও চাল সরবরাহ করে লোকসানে নাটোরের মিল মালিকরা। লাইসেন্স টিকিয়ে রাখতে অনেকটা বাধ্য হয়ে কেজিতে 2 থেকে 3 টাকা লোকসান গুনছেন তারা। মিলাররা জানান, বাজারে ধানের দাম বেশি থাকায় চাল উৎপাদনে খরচও বেশি পড়ছে। এ অবস্থায় চুক্তি করেও চাল না দেওয়ায় বাতিল করা হচ্ছে অনেকের লাইসেন্স। এতে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হলেও ধান সংগ্রহ নিয়ে রয়েছে সংশয়। বিস্তারিত মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। নাটোর শহরের ফুলবাগান এলাকার খান রাইস মিলের মালিক মহিদুল ইসলাম খান। চুক্তি অনুযায়ী প্রতি বছর খাদ্য বিভাগে চাল সরবরাহ করেন তিনি। এবারও অনুমতি পেয়েছেন 31 টন চাল সরবরাহের। তবে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে ধানের দাম বেশি হয়, বেড়েছে চাল উৎপাদন খরচ। এতে প্রতি কেজিতে 2 থেকে 3 টাকা লোকসানে চাল সরবরাহ করে প্রতি বছর বিপাকে পড়তে হচ্ছে তার। জানান, এবারও লোকসান দিতে হবে লাখ টাকা। এখন আমরা যদি উৎপাদন করি, তাও আমাদের উৎপাদন যায় দাঁড়াচ্ছে 52-53 টাকা। এতে গভর্নমেন্টকে যদি আমরা চাউল সাপ্লাই দেই, সেক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণে লস দিতে হচ্ছে। মিলাররা বলছেন, নাটোরে মোটা জাতের ধান তেমন চাষ না হয় বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করতে হয় ধান। এতে 1 কেজি চাল উৎপাদন খরচ পড়ে 51 থেকে 52 টাকা। তবে সরকার কিনছে 49 টাকা দরে। লাইসেন্স টিকিয়ে রাখতে অনেকটা বাধ্য হয়ে চাল সরবরাহ করতে হচ্ছে তাদের। সিস্টেম করছে শর্টিং করে চাউল দিতে হয়, এর জন্য বাজারের সাথে অ্যাডজাস্ট করে আমাদের হচ্ছে না, জন্য আমরা অনেক মিলারে চাউল দিতে পারতেছে না। প্রতিষ্ঠান চালানোর স্বার্থে আমরা সরকারকে লস দিয়ে চাল দিতে বাধ্য হচ্ছি। আমি 1 বছর শুধু একটা সিজন চাউল আমি দিছিলাম না, এই কারণে সরকার আমার লাইসেন্সটা বাতিল করছে। গেল আমন মৌসুমে চুক্তি অনুযায়ী ধান চাল সরবরাহ না করায় 74টি মিলের লাইসেন্স বাতিল করে জেলা খাদ্য বিভাগ। এবার প্রথমবারের মতো খাদ্য বিভাগের সাথে 85টি মিল মালিক চুক্তি করায় পূরণ হয়েছে চাল সরবরাহের লক্ষ্যমাত্রা। তবে ধানের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয়ের কথা বলছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। ধানের আবাদটা বেশি
কিন্তু এখনো মোটা ধানের পত্তন এখনো হয় নাই। পত্তন হলেই আমরা আশা করি আমরা 100% ধান কিনতে পারবো বলে আশা করতেছি। এবছর ৪৯ টাকা কেজিতে ১৭,৬১৪ টন চাল এবং ৩৬ টাকা কেজিতে ৪,৩৫৭ টন ধান সংগ্রহ করবে জেলা খাদ্য বিভাগ। মাহবুব হোসেন, এখন, নাটোর। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বইছে উপকূলে। লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। এতে স্বাভাবিক জোয়ারের চেয়ে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ার শঙ্কা রয়েছে, যার প্রভাবে আতঙ্কে ভাঙন কবলিত এলাকার মানুষ। আবহাওয়া পরিস্থিতির সবশেষ অবস্থা জানাতে বরগুনার বিষখালী নদী থেকে যুক্ত হচ্ছেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, উপকূলীয় এলাকার আবহাওয়া পরিস্থিতি এখন কেমন দেখছেন জানাবেন। প্রথমে একটি অভিযোগ দিয়ে শুরু করি। এখানকার যে স্থানীয় মানুষ রয়েছেন কিংবা এখান থেকে যারা ফেরি পারাপার হয়ে পিরোজপুরে যান সেই মানুষদের সাথে কথা হচ্ছিল। তারা জানিয়েছেন যে তারা যখন বরগুনা কিংবা পিরোজপুরের আবহাওয়ার গতি প্রকৃতি জানতে চান, তারা কিন্তু কোনো মাধ্যম নেই, কেননা এখানে আবহাওয়া অফিস নেই একদিকে, অন্যদিকে যে রাডার স্টেশন রয়েছে কলাপাড়ায় সেটিও কিন্তু বিকল রয়েছে বলে জানিয়েছে। এর ফলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে ঘেঁটে তারা কিন্তু আবহাওয়ার গতি প্রকৃতি সম্বন্ধে জানেন, বৃষ্টিপাতের পরিমাণ নির্ণয় সম্বন্ধে জানেন তারা। তবে সেই আবহাওয়া অধিদপ্তরের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে বরগুনা কিংবা পিরোজপুরের কোনো তথ্য না থাকায় তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে তারা বেশ চিন্তিত থাকেন। অনেক সময় তারা কখন বৃষ্টি হবে বা বৃষ্টিপাতের পরিমাণ কি হবে সেটি তথ্যটি তারা জানতে পারছেন না বলে আমাদের জানিয়েছেন। তো এই বিষয়টি নিয়ে যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের দৃষ্টি কামনা করছেন। একই সাথে সকাল থেকে যেটি জানাচ্ছিলাম যে আবহাওয়া পরিস্থিতি এখানকার যে এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ আগেও ভারী বৃষ্টিপাত, সেই সাথে দমকা হাওয়া বইছিল। এবং একটি বিষয় যে আবহাওয়া অধিদপ্তর যে তথ্যটি দিয়েছিল গতকাল যে বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় যে সৃষ্ট লঘুচাপটি সেটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং এটি আরো ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা রয়েছে। এর ফলে উপকূলীয় যে নদ নদী রয়েছে, বিষখালী নদী, পায়রা কিংবা বলেশ্বর, সেখানের পানি কিন্তু 2 থেকে 3 ফিট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এর ফলে যে নিম্নাঞ্চলগুলো রয়েছে বরগুনার, বিশেষ করে তালতলী, তেঁতুলবাড়িয়া কিংবা বরগুনা সদরের নলটোনা ইউনিয়ন এবং ফুলজুরি এলাকার যে ভাঙনপ্রবণ এলাকা রয়েছে সেসব স্থানের মানুষ কিন্তু বেশ শঙ্কায় রয়েছে, কেননা সেখানে জলোচ্ছ্বাসের শঙ্কা থাকে। প্রতিটা নিম্নচাপেই আমরা দেখি যে সেখানের বেড়িবাঁধগুলো অরক্ষিত থাকায় সেখান থেকে পানি লোকালয়ে প্রবেশ করে এবং বসত বাড়ি সহ ফসলি মাঠের ব্যাপক ক্ষতি হয়ে থাকে। তো এখানকার মানুষ, যারা সাধারণ মানুষ, নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু কিছুটা বিপর্যস্ত অবস্থায় রয়েছে নিম্নচাপের প্রভাবে। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে সমুদ্রে নিম্নচাপ হলেও যে জেলেদের ট্রলার ডুবির ঘটনা আগে ঘটতো সেটি কিন্তু ঘটার এখন সম্ভাবনা নেই, কেননা 58 দিনের নিষেধাজ্ঞার ফলে তারা বাড়িতে রয়েছে বলে আমাদের জানিয়েছেন। তো বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাতের মাত্রা আরো বাড়বে বলেও আবহাওয়া অধিদপ্তরের তথ্য জানা যায়। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে আবহাওয়া পরিস্থিতির সবশেষ তথ্য। এনি বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের কারণে উপকূল এলাকায় হচ্ছে বৃষ্টি এবং ঝড়ো হওয়া, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ। 5 বছরে চালু হয়নি বান্দরবান সদর হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিট। অযত্ন অবহেলায় আইসিইউ রুমটিও ব্যবহৃত হচ্ছে পরিত্যক্ত স্টোর রুম হিসেবে। এছাড়া রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতি। এতে আইসিইউ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। রিজভির হাতে তথ্যচিত্রে বিস্তারিত। দেখে পরিত্যক্ত স্টোর রুম মনে হলেও এটি বান্দরবান সদর হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিট। 2020 সালে করোনাকালীন সময়ে উন্নত চিকিৎসা সেবার সুবিধার্থে বান্দরবান সদর হাসপাতালে স্থাপন করা হয় 5 শয্যার আইসিইউ রুম। কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবহার না হওয়ায় নাজেহাল অবস্থা এই আইসিইউ রুমের। অযত্ন অবহেলায় রুমটি ব্যবহৃত হচ্ছে পরিত্যক্ত স্টোর রুম হিসেবে। এছাড়াও পরিচর্যার অভাবে নষ্ট হতে বসেছে আইসিইউ বেড, ভেন্টিলেটর সহ কোটি টাকা মূল্যের বিভিন্ন যন্ত্রপাতি। সব ধরনের সুবিধা থাকার পরও আইসিইউ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। কাঙ্ক্ষিত সেবা নিতে রোগীদের যেতে হয় জেলার বাইরে। এতে ভোগান্তিতে পড়েন দরিদ্র, অসহায় ও সাধারণ রোগীরা। তাই দ্রুত আইসিইউ সেবা চালুর দাবি স্থানীয়দের। হাজার হাজার কোটি টাকা আইসিইউ ইনস্ট্রুমেন্ট গুদামজাত করে রেখে লাভ কি যদি সেগুলো ইউজ করা না যায়। যতবার আসছে আমরা সবাই যে আইসিইউ বিষয়ে আমরা শুনছি, কিন্তু আইসিইউর কোনো ব্যবস্থাপনা আমরা কিন্তু দেখিনি। এই আইসিইউটা যদি বান্দরবান চালু হয় আমাদের বান্দরবানের যে জনগণ আছে খুবই উপকৃত হবে। স্টোরের জায়গা সংকটের কারণে আমরা এটা বর্তমানে স্টোর রুম হিসাবে ইউজ করছি।
এদিকে প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল সংকটের কারণে আইসিইউ সেবা চালু করা সম্ভব হচ্ছে না বলে জানান আবাসিক মেডিকেল অফিসার। আইসিইউ চালাতে গেলে সবসময় একটা অভিজ্ঞ ডাক্তার, অভিজ্ঞ আইসিইউ অ্যানেস্থেটিস্ট এগুলো আরম্ভ করে সিসিইউ করা এরকম ডাক্তার দরকার। এই জনবল পাশাপাশি এমএলএসএস থেকে আরম্ভ করে একটা 5 বেডের জন্য হলো অন্তত 20-30 জনের একটা জনবল প্রয়োজন আছে। এটা হলেই অতি সত্বর দ্রুত যে কোনো সময় এই বান্দরবানে এটা চালু করা হবে। অর্থ সংকট, জনবল ঘাটতি ও অবহেলায় দিন দিন বিপর্যস্ত হয়ে পড়ছে জেলার লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবার একমাত্র আশ্রয়স্থল বান্দরবান সদর হাসপাতাল। এখন বান্দরবান ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে ফেনীর কোরবানির পশুর বাজার। তবে গেল বন্যার ক্ষত, গোখাদ্যের মূল্য বৃদ্ধি আর সীমান্তে গরুর অনুপ্রবেশ সব মিলে চ্যালেঞ্জের মুখে স্থানীয় চাষিরা। এরপরও ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নেমেছেন স্থানীয় খামাররা। সোলাইমান ডালিমের প্রতিবেদনে বিস্তারিত। ফেনী শহরতলির রামপুরের হানিফ ডেইরি ফার্ম। গেল বন্যায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে এই খামারে। ভেসে গেছে বড় গরু, বাছুর, গোখাদ্য আর ওষুধ। প্রাণ গেছে এক রাখালেরও। ছাগলনাইয়ার জাহানেগ্রো ফার্মের ক্ষতি ছাড়িয়েছে কোটি টাকা। জেলার শতাধিক খামারি একই পরিস্থিতিতে পড়েছেন। তবুও ঈদুল আজহাকে কেন্দ্র করে শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। আমার গত বন্যা আমার এখানে 7টা গরু মারা গেছে, আমার একটা খামারে স্টাফ মারা গেছে, পানির স্রোতে ডুবে মারা গেছে। ক্ষয়ক্ষতির কোনো শেষ নেই। সীমান্তবর্তী যদি গরুগুলা একাধারে ঢুকতে থাকে তাহলে প্রান্তিক কৃষক থেকে শুরু করে আমরা এই খামারি লেভেলে, খামারি পর্যায়ে যারা আছে সবাই একটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। আমরা যারা ক্ষুদ্র পরিসরে খামারটা করেছি আর দীর্ঘদিন আজকে 7-8 বছর পরিশ্রম করে দাঁড় করিয়েছি, আমরা আমাদের সবটুকু পুঁজি দিয়ে এই ব্যবসাটা আমরা রান করি। এদিকে গোখাদ্যের বাড়তি দাম ও লোডশেডিং এর কারণে বেড়েছে উৎপাদন খরচ। ফলে ক্ষতিতে পড়ার শঙ্কা করছেন ক্ষুদ্র ও মাঝারি খামারিরা। দানাদারের প্রতি বছরতে আগেছে ধরেন 200-250 করে বাড়ি গেছে। তারপরে আমরা কারেন্টের ঠিক মতন কারেন্ট থাকে না, কারণ ঘন ঘন যা ঠিক মতন টাইম টু টাইম গরু খাবার তৈরি না, কাগজ তুলতে পারি না। কারেন্টের কারণে এগুলা করতে পারতেছি না, আমাদের কারণ ঘন চলে যায়, এজন্য আমাদের অসুবিধা হচ্ছে। এছাড়া সীমান্ত দিয়ে গরু চোরাচালান রোধে নজরদারি বাড়ানোর কথা জানিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। ঈদুল আজহাকে ঘিরে রেখে আমরা আমাদের এই সীমান্তে টহল তৎপরতা বৃদ্ধি করেছি, যাতে অবৈধ পণ্য না আসে, এবং আমরা জোরদার করছি যাতে কোনোভাবেই একটি গরু পর্যন্ত না আসে অবৈধভাবে। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য মতে চলতি বছর জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে 82,336টি। প্রস্তুত রয়েছে 87,027টি। চাহিদার চেয়ে প্রায় 4,900টি বেশি গবাদি পশু লালন পালন হচ্ছে এই জেলায়। ফেনীর মানুষ এই দুর্বিষহ বন্যা মোকাবেলা করে তারা এই যথেষ্ট পরিমাণ পশু কোরবানির জন্য প্রস্তুত করেছে। আমরা আশা করছি তাদের এই উৎপাদিত পশু দিয়েই ফেনী জেলার মানুষ আগামী কোরবানিটা সম্পন্ন করতে পারবে। এক্ষেত্রে তাদের আর অন্য জেলার উপর নির্ভরশীল হতে হবে না। চলতি মৌসুমে তালিকাভুক্ত 5,000 খামারি ছাড়াও অনেকেই গবাদি পশু লালন পালন করছেন। ফলে এবার ঈদে গত বন্যার ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন খামারিরা। সোলাইমান ডালিম, এখন ফেনী। বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় খুলনায় পালিত হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সকল দেশের শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা ও অবদানকে স্মরণ করতে 2002 সাল থেকে পালন করা হয় এই দিবসটি। এ নিয়ে আরও জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন তরিকুল ইসলাম। তরিকুল, আপনি জানাবেন দিবসটি উদযাপনে খুলনায় কি কি আনুষ্ঠানিকতা রয়েছে? নিয়ে খুলনায় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ইতিমধ্যে শেষ হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে বা দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে এইটি অনুষ্ঠিত হয়েছে। খুলনার শিববাড়ি মোড় থেকে র্যালিটি বের হয়ে নৌবাহিনীর যে ঘাঁটি রয়েছে তিতুমির ঘাঁটি, সেখানে মাল্টিপারপাস হলে এই মুহূর্তে এসে অবস্থান করছে। এখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং এই আলোচনাটা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের শান্তিরক্ষের বাহিনী বা তারা কি ভূমিকা রেখেছে
সেই বিষয়ে এখানে আলোচনা হবে। এখানে বাংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এরিয়ার অ্যাডমিরাল শাহিন তিনি এই অনুষ্ঠানের এখানে উদ্বোধন করেছেন এবং সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠানটি করার পরে কিন্তু র্যালি অনুষ্ঠিত হয়েছে এবং বৃষ্টি উপেক্ষা করে এখানে অংশগ্রহণকারীরা তারা অংশগ্রহণ নিয়েছে এবং এখানে যারা শান্তিরক্ষী বাহিনীতে অংশগ্রহণ করেছিল, যারা এসেছে বাংলাদেশে, তারা ছাড়াও এখানে বিভিন্ন সশস্ত্র বাহিনীর বিভিন্ন সদস্যবৃন্দ, কর্মকর্তাবৃন্দ তারা এখানে উপস্থিত ছিলেন এবং এখানে শিক্ষার্থীরাও অনেক এখানে উপস্থিত ছিলেন এবং বাংলাদেশ পুলিশ এবং যারা অন্যান্য বাহিনী রয়েছে তারাও এখানে তাদের সদস্যরা উপস্থিত ছিলেন। তো সব মিলিয়ে এখানে আমরা একটা কথা বলতে চাই যে 2002 সালের 29শে মে থেকে এই দিবসটি আন্তর্জাতিকভাবে পালিত হয়ে আসছে এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা বিভিন্ন সময় বিভিন্ন দেশে তারা এই শান্তি রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সুনাম যেটি তাদের কর্মকাণ্ড সুনামের সাথে তারা এটি পরিচালনা করে আসছেন এবং তাদের কর্মদক্ষতা সেটি প্রদর্শন করে বিশ্বের যুদ্ধ বিধ্বস্ত বিভিন্ন দেশে পুনর্গঠন সহ বিভিন্ন কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করেছেন এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদান রেখে যাচ্ছেন। তো আপনারা জানেন যে বাংলাদেশ থেকে এই পর্যন্ত 43টি বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন এবং 63টি দেশে তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছেন এবং তারা জাতিসংঘের তত্ত্বাবধানে এসব কর্মকাণ্ডগুলো তারা পরিচালনা করছেন এবং এখানে আলোচনার জন্য যারা উপস্থিত হয়েছেন এবং তারা যেটি বলছেন যে বাংলাদেশের যে শান্তিরক্ষী বাহিনী বা সশস্ত্র বাহিনীর যে অবদান, এই অবদানটি আসলে অনস্বীকার্য এবং পর্যায়ক্রমে প্রায় 2 লাখেরও বেশি সদস্য ইতিমধ্যে তারা অংশ নিয়েছে এই ধরনের কর্মকাণ্ডে এবং আগামীতে তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের কর্মকাণ্ড সুনামের সাথে আরও বেশি এগিয়ে নিয়ে যাবেন বলে তারা প্রত্যাশা করছেন। সব মিলেই ছিল খুলনার নৌবাহিনীর যে তিতুমির ঘাঁটি রয়েছে সেখানে যে আলোচনা সভা শান্তিরক্ষী দিবস উপলক্ষে তার সর্বশেষ খবর। খুলনায় পালিত হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের খবরই জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। আগামী অর্থ বছরের বাজেটে যথাযোগ্য মূল্যায়ন ও প্রবাসীদের স্বার্থকে গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন কাতার প্রবাসীরা। রেমিটেন্স পাঠিয়ে দেশের আর্থ সামাজিক উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও প্রবাসীদের দাবি কোনো সরকারই পূরণ করেনি বলে অভিযোগ তাদের। কাতার থেকে আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবিতে বিস্তারিত। বাংলাদেশি পরিবার পরিজনের মুখে হাসি ফোটাতে দিনরাত পরিশ্রম করে চলছেন 1.5 কোটিরও বেশি প্রবাসী। রেমিটেন্সকে বলা হয় বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, কিন্তু এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য জাতীয় বাজেটে রাখা হয় না তেমন কোনো বিশেষ বরাদ্দ। 2025-26 অর্থ বছরে বাংলাদেশের জাতীয় বাজেটকে সামনে রেখে প্রবাসীদের প্রত্যাশা অনেক। নতুন বাজেটে রেমিটেন্সের ওপর প্রণোদনা বৃদ্ধি, প্রবাস থেকে দেশে 5টি মোবাইল ফোন নেওয়ার সুযোগ দেয়া এবং মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে পাঠানোর দাবি জানান প্রবাসীরা। বাজেটের মধ্যে যে আমাদের এটা থাকে অন্তত আমরা 5টা মোবাইল নিয়ে যেতে পারি, কারণ আমাদের আম্মা আছে, আব্বা আছে, আমরা 2 বছর পর 3 বছর পর প্রবাস থেকে আমরা দেশে যাই। সরকারের কাছে এটাই দাবি জানাচ্ছি যে বর্তমানে যে প্রবাসীদের যে পাঠানো যে রেমিটেন্স সেটার উপরে 5% দেওয়ার জন্য সরকারের কাছে বিশেষ অনুরোধ করব। তাদের প্রবাসীদের পাঠানো অর্থ রেমিটেন্সটা বরাবর সাধারণ মানুষ পাচ্ছে কিনা সেই ব্যাপারে সরকারি নজরদারি করার জন্য বিশেষ। অনেকে মারা যায়, তো মারা যাওয়ার পর কি হয়, এই লাশ নিয়ে খুব ভোগান্তি পাইতে হয়। অনেকে পয়সা খরচ করে আমরা প্রবাসী যারা আছে আমরা টাকা পয়সা কালেক্ট করে এই লাশটা আমাদের বাংলাদেশে পাঠাতে হয়। যে সরকার এখন গভর্নমেন্টের দায়িত্বে আছে তাদের কাছে আমরা একটাই অনুরোধ করব যে এই লাশটা যাতে আমরা বিনা পয়সায় আমাদের দেশে পৌঁছাতে পারি। গেল অর্থ বছরের প্রথম 10 মাসে দেশে রেমিটেন্স প্রবাহ $25 বিলিয়ন অতিক্রম করেছে, যা এখন পর্যন্ত কোনো একক অর্থ বছরে রেমিটেন্স আয়ের সর্বোচ্চ রেকর্ড। 2.5% প্রণোদনার কারণে হুন্ডি ও অর্থ পাচার কমার পাশাপাশি বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স প্রবাহ বাড়ছে। আসছে বাজেটে প্রণোদনা বৃদ্ধি করে 5% করা হলে আরও ব্যাপক হারে রেমিটেন্স যাবে বলে মনে করছেন প্রবাসীরা। এখন কাতার। ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার ঘোষণা দেন মাস্ক। এ সময় তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের সরকারি দক্ষতা বিভাগ তাদের কাজ চালিয়ে যাবে।
মাস্কের বিশ্বাস তিনি না থাকলেও থেকে যাবে তার হাতে গড়ে ওঠা এই বিশেষ বিভাগ, যার প্রধান কাজ ছিল সরকারের ব্যয় সংকোচন করা। চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পরই এই বিভাগের দায়িত্ব পেয়েছিলেন ইলন মাস্ক, যেখানে প্রতি বছর 130 দিন সরকারি দায়িত্ব পালন করার কথা ছিল টেসলা প্রধানের। বাজেটে ট্রাম্পের $1 ট্রিলিয়ন কর ছাড় ও ব্যয় বৃদ্ধির বিরোধিতা করার একদিন পরই সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ ইলন মাস্ক। কৃত্রিম ঝর্ণার পানিকে রক্তের রঙে রাঙিয়ে তুলে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন ফ্রান্সের একদল মানবাধিকার কর্মী। টেকসই যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারি করতে ইউরোপীয় নেতাদের জোর আহ্বানও জানিয়েছেন তারা। অন্যদিকে খোদ ইসরায়েলেরই সাবেক ও বর্তমান 1200 রিজার্ভ সেনাও অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ইসরায়েলি আগ্রাসনের শিকার নিরীহ গাজাবাসীর জন্য মানুষের হৃদয়ে প্রতিনিয়ত যে রক্তক্ষরণ হচ্ছে তারই প্রতিচ্ছবি তুলে ধরেছেন ফ্রান্সের একদল মানবাধিকার কর্মী। প্যারিসের ফাউন্টেন অব ইনোসেন্ট নামক কৃত্রিম ঝর্ণার পানি রক্তরাঙা করে জোর দাবি তুলেছেন গাজা ইসরায়েলি বাহিনীর রক্তস্নান বন্ধের। হাতে থাকা প্ল্যাকার্ড ও স্লোগানেও একই বার্তা, গণহত্যা ও ধ্বংসযজ্ঞ না থামানোই এভাবেই ক্ষোভ ঝাড়েন তারা। Face à la situation humaine indescriptible qui sévit en ce moment à Gaza. Et nous sommes venus symboliquement devant cette fontaine des innocents au cœur de Paris, dont nous avons coloré l'eau en rouge sang. ইসরায়েল বিরোধী ব্যতিক্রমী এই বিক্ষোভের মধ্য দিয়ে আন্তর্জাতিক এবং ইউরোপীয় রাজনৈতিক নেতাসহ সব সম্প্রদায়কে সোচ্চার করা ছাড়াও কঠোর ব্যবস্থা নিতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকেও আহ্বান জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। Emmanuel Macron pour qu'ils agissent enfin à la hauteur de l'enjeu, pour qu'ils agissent concrètement, rapidement, efficacement. Ça veut dire pointer du doigt fortement le gouvernement d'Israël pour qu'il cesse ses activités criminelles. এদিকে অবিলম্বে গাজা আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে খোদ ইসরায়েলেরই সাবেক ও বর্তমান 1200 রিজার্ভ সেনা। সরকার ও সেনা প্রধানের কাছে চিঠি দিয়ে তারা এই আহ্বান জানিয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েল সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। চিঠিতে সতর্ক করে বলা হয়েছে, সংঘাত দীর্ঘায়িত করলে যুদ্ধাপরাধ সংঘটিত হতে পারে, আর যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়টিও বেশিরভাগ ইসরায়েলের ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছে বলে উল্লেখ করেন তারা। মৃত্যুপুরীতে রূপ দেয়া গাজা এখনও মারণাস্ত্রের আঘাতে হত্যাযজ্ঞ চালানো ছাড়াও ক্ষুধার যন্ত্রণা দিয়ে অবুঝ শিশুসহ গাজার 20 লাখের বেশি বাসিন্দাকে ইসরায়েল মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। ত্রাণ নিতে যেয়েও ইসরায়েলি আগ্রাসনের নিশানা হচ্ছেন গাজাবাসী। এই অবস্থায় জাতিসংঘের পর্যবেক্ষণ বলছে, দিন দিন আরও করুণ হচ্ছে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডটির পরিস্থিতি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শেষ করবে এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। সবাই নয়, একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে। পূর্ণাঙ্গ সংস্কারের জন্য আরো 6 মাস প্রয়োজন, টোকিওতে নিক্কেই ফোরামে বললেন প্রধান উপদেষ্টা। জাল নথির ভিত্তিতে 2 ব্যবসায়ীকে জেলে পাঠানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। অপরাধীকে বাঁচাতে সাবেক ডিবি প্রধান হারুনের পাতানো ব্রিফিং। আমরা নানানভাবে প্রতারণার শিকার হই। 42টা দিন আমি নিরপরাধ একটা ছেলে জেলে ছিলাম। বিভিন্ন পক্ষের কর্মসূচিতে স্থবির চট্টগ্রাম বন্দর। কন্টেইনার জট কমাতে দ্রুত পণ্য খালাসের বিজ্ঞপ্তি। ঈদের ছুটিতেও খোলা কাস্টমস। কনসার্নিদেরকে বারবার তাগাদা দিচ্ছি, তারা তাদের কন্টেইনার কার্গো কাস্টমস ক্লিয়ারেন্স নিয়ে দ্রুত ছাড় করে নিয়ে যায়। লাইসেন্স টেকাতে লোকসানে সরকারকে চাল দিতে বাধ্য হচ্ছেন নাটোরের মিল মালিকরা। প্রতি কেজিতে ক্ষতি হচ্ছে 2 থেকে 3 টাকা। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon।